প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাস রেকর্ডিং অন করলাম। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত সরকারিভাবে পরিচালিত পল্লী চিকিৎসক প্রোগ্রাম কেয়ার গিভিং প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ গভর্নমেন্টের এটা পিওর একটা প্রাইমারি হেলথ এডুকেশন প্রোগ্রাম, যেটার মাধ্যমে বৈধ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট নিয়ে এবং কোয়ালিটি একটা ট্রেনিং আপনারা পাবেন। এই প্রোগ্রামের মাধ্যমে কোয়ালিটি ট্রেনিং নিয়ে নিজের স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ। তো এই বিষয়ে কথাগুলো শেষের দিকে আলোচনা হবে। আমি আজকে একটা গল্প দিয়ে আমার ক্লাসটা শুরু করতে চাই। মোটামুটি কয়েক বছর আগের ঘটনা। আমার ঘনিষ্ঠ একজন আত্মীয় সম্পর্কে আপনাদের ম্যাডামের খালা হয়, খালা শাশুড়ি বলতে পারেন, বাসা পাবনাতে। তো ওনার চোখে ছানি পড়েছে, ছানির অপারেশন করবেন। তো বগুড়ার একজন বিখ্যাত আই স্পেশালিস্ট ছিল, ডক্টর বিপুল চন্দ্র রায় তার নাম ছিল। রিসেন্টলি উনি মারা গেছেন। তো ওনার হাত দিয়ে উনি অপারেশনটা করতে চায়। তা আমি ওনার সাথে কথা বলে একটা ওনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিলাম। সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল না। তো উনি পেশেন্টকে দেখে বললো, হ্যাঁ ছানি পড়েছে, অপারেশন করব। তো নির্ধারিত ডেটে যখন চোখের ছানি অপারেশন করার জন্য আমার খালা শাশুড়ি পাবনা থেকে আসলেন, তাকে আমরা ওনার আই হসপিটালে ভর্তি করিয়ে দিলাম। তো দুপুরের দিকে ওনার চোখের ছানি অপারেশন হলো। অপারেশনের সময় আমি থাকতে পারিনি। সন্ধ্যার দিকে ওনাকে দেখতে গেছি যে রোগীর কন্ডিশন কেমন, একটু খোঁজ খবর নিয়ে আসি। তো যখন সন্ধ্যায় দেখতে যাই, এক চোখে অপারেশন হয়েছে, চোখে ব্যান্ডেজ এবং চশমা পরে আছে। তো কথা বললাম, রোগীর কন্ডিশন খুবই ভালো। আপনারা জানেন চোখের ছানি অপারেশনগুলো মেজর কোনো অপারেশন নয়, মাইনর অপারেশন। খুব বেশি তেমন কোনো রক্তপাত হয় না। রুগী দেখা যাচ্ছে দিনকে দিনই রুগীকে রিলিজ দেওয়া হয়। আপনারা জানেন যে অপারেশনে দিনকে দিন রুগীকে রিলিজ দেওয়া হচ্ছে, তাহলে বোঝেন কতটা মানে রিস্ক ফ্রি বা মাইনর একটা সিচুয়েশন। তো সন্ধ্যায় তার সঙ্গে গল্প করে যখন দেখলাম ফিট, ডক্টরও তাকে রিলিজ দিতে চায়। তো তাকে রিলিজ দেওয়া হলো। বিদায়ের সময় তাকে দেখি কিছু মেডিসিন দেওয়া হয়েছে। অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে 500 মিলিগ্রাম ট্যাবলেট, দুবেলা করে 7 দিন দিয়েছে। বিশ্বাস করেন, সিপ্রোফ্লক্সাসিন এখন আমরা মুরগিকে খাওয়াই। সেই সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক মানে একটা পেশেন্টকে দেওয়া হয়েছে। মানে তার মানে বোঝেন কতটা মাইনর মানে ইনজুরি আছে তার। মানে দেখা যায় সিম্পল অ্যান্টিবায়োটিকই যেটুকু হালকা ক্ষত শুকে যাবে। মোট কথা এইটা, অ্যান্টিবায়োটিক সিলেকশন ভুল এটা কিন্তু বলছি না, বলছি যে কতটা নিখুঁত একটা অপারেশন হয়েছে, যে মানে হায়ার কোনো অ্যান্টিবায়োটিক লাগছে না, সিম্পল একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রুগী সুস্থ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক, আমি খুশি হয়েছি। তো তাকে দেখলাম পেইন কিলার দেওয়া হয়েছে। অপারেশন করার পর রুগীদেরকে আমরা পেইন কিলার দিই, ভল্টালিন সাপোজিটরি, ডাইক্লোফেনাক প্রিপারেশন বা কিটোরোলাক ইঞ্জেকশন দেই বা ডাইক্লোফেনাক ইঞ্জেকশন দেই। অনেক হার্ড লাইনের ইঞ্জেকশনগুলো ইউজ করা হয়। সেখানে তাকে দেওয়া হয়েছে পেইন কিলার হিসেবে ব্যথা কমানোর জন্য ন্যাপ্রোক্সেন গ্রুপের, তাও 250 মিলিগ্রাম ট্যাবলেট। ন্যাপ্রোক্সেন 500 মিলিগ্রাম ট্যাবলেট আমরা রুগীদেরকে 2 বেলা করে দেই তাদের শরীরের ব্যথা ট্যাথা ভালো হওয়ার জন্য। কিন্তু সেই ন্যাপ্রোক্সেন মাত্র 250 মিলিগ্রাম ট্যাবলেট দেওয়া হয়েছে তাকে 2 বেলা করে, যে ব্যথা হলে খাবেন, না হলে খাবেন না। সঙ্গে একটা গ্যাসের ঔষধ, সিম্পল 2-3টা ঔষধ তাকে দিয়েছে। সুন্দরভাবে ঔষধগুলো তাকে বুঝিয়ে দিয়ে তাকে রিলিজ করে নিয়ে গাড়িতে উঠিয়ে তাকে বাসায় পাঠিয়ে দিলাম। বাসা বলতে কি, সে তো তার বাসা পাবনাতে, সে শহরের মিডল পয়েন্টে আপনার ম্যাডামের মেজো বোন আছে, আপার বাসায় চলে গেল। সে ওখানেই থাকবে, ওখান থেকে হাসপাতাল কাছে, যে কোনো ইমার্জেন্সিতে যেন সহযোগিতা পাওয়া যায়। তো উনি আপার বাসায় চলে গেল। আমি আপনার ম্যাডামের সাথে আবার আমাদের মহাস্থানগড় ক্যাম্পাস, আমাদের আদি ক্যাম্পাস, ওই ক্যাম্পাস বিল্ডিংয়েই বাসা ছিল, ওখানে চলে গেলাম। তো ঘটনা হলো কি, যে
ঠিক মাঝরাতে রাত্রে মোটামুটি প্রায় 2টোর দিকে আমার নম্বরে ফোন আসলো। আপা ফোন দিয়েছে যে খালার অবস্থা খুবই খারাপ, মনে হয় মারা যাবে। কি ব্যাপার, একটা সুস্থ মানুষ যার কোনো কার্ডিয়াক প্রবলেম নাই, হার্টের কোনো সমস্যা নাই, মোটামুটি মানে সব কিছু কন্ট্রোল, ভালো মানুষ, হঠাৎ করে মারা যাবে, এটা কেমন একটা কথা। তো কি সমস্যা হচ্ছে, তার চোখ মুখ ফুলে গেছে, শরীরে ঘামাচির মতো র্যাশ বের হয়েছে, গা চুলকাচ্ছে, রুগী অস্থির, তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে মারা যাবে। খেয়াল করে দেখেন, রুগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, রুগী অস্থির, চোখ মুখ ফুলে গেছে, শরীরে ঘামাচির মতো র্যাশ বের হয়েছে, রুগীর মনে হচ্ছে রুগী মারা যাবে। এরকম সমস্যা তার খুব কমই হয়েছে জীবনে। যাই হোক, রুগীর মনে হচ্ছে যে সে মনে আর বাঁচবে না, খুব খারাপ একটা ক্রিটিক্যাল কন্ডিশন। যখন আমি আপার কাছ থেকে রুগীর এই সমস্যাগুলোর কথা শুনলাম, সাথে সাথে মাথায় কাজ করলো এটা হচ্ছে সম্ভবত এটা ড্রাগ রিয়াকশন। সে যে ঔষধগুলো খাচ্ছে কোনো একটার প্রতি তার শরীরের অ্যালার্জিক প্রবলেম আছে, কোনো একটা ঔষধ তার বডিতে অ্যাডজাস্ট হয়নি। ঠিক যেরকম কখনো আমরা চিংড়ি মাছ খেলে গা চুলকাই, কেউ আছে ইলিশ মাছ খেলে গা চুলকায়। ছোটোবেলায় যখন ইলিশ মাছ খেতাম, শরীরের পুরো শরীর না, দু একটা জায়গায় একটু চাকা চাকা হতো, হয়ে চুলকাতো, আবার আস্তে আস্তে এমনি ঠিক হয়ে যেত। অনেক বেশি নয়, অল্প কিছু, ওই হয়তো একটা দিন কষ্ট পেতাম, বুঝতাম না তখন অতটা। তারপরে আমার বাবা গরুর মাংস খেলে তার গা চুলকায়, বিশেষ করে ঠোঁট ফুলে যায়, ঠোঁট ফুলে বলের মতো হয়ে যাবে, গা চুলকাবে। কেউ আছে পুঁটি মাছ খেলে গা চুলকায়, কেউ আছে পুঁই শাকে সমস্যা, কেউ আছে পালং শাক, কেউ আছে হাঁসের মাংস, কেউ আছে মসুর ডাল। এই যে কথাগুলো, যে খাদ্যগুলোর কথা বললাম, এগুলো হচ্ছে অ্যালার্জিক ফুড। এগুলোর প্রতি কোনো না কোনো মানুষের অতি সংবেদনশীলতা আছে, অর্থাৎ কোনো না কোনো মানুষের এগুলোর প্রতি অ্যালার্জি আছে। যে কারণে যে ঠিক যেরকম আমার ইলিশ মাছ খেলে চাকা চাকা হয়ে গা চুলকাচ্ছে, কেউ আবার চিংড়ি মাছ খেলে গা চুলকাচ্ছে। তো ফুডের কারণে, খাদ্যের কারণে আমাদের যে অ্যালার্জিক প্রবলেমটা হয় বাবা, এটা মানে মাইল্ড টু মডারেট কেস, মৃদু থেকে মাঝারি ধরনের রিয়াকশন হয়। অনেক বেশি কষ্ট আমরা পাই না যে মরে যাব, এরকম কন্ডিশন হয় না। কারো হয়তো কম বা কারো মাঝারি ধরনের একটু হয়তো গা চুলকাবে, রুগীর একটু কষ্ট হবে ঘুমাতে, এর থেকে কিছু নয়। কিন্তু কোনো মেডিসিনের কারণে, কোনো ট্যাবলেট, ক্যাপসুল বা কোনো ইনজেকশন, হতে পারে সেটা অ্যান্টিবায়োটিক, হতে পারে সেটা কোনো ব্যথার ঔষধ, মূলত অ্যান্টিবায়োটিকের কারণে অ্যালার্জিক রিয়াকশনের চান্স বেশি। অ্যান্টিবায়োটিক প্রধান আসামি রাখতে পারেন, অ্যান্টিবায়োটিককে দ্বিতীয় সারিতে রাখতে পারেন পেইন কিলারগুলোকে। অ্যান্টিবায়োটিক অথবা পেইন কিলারে মানুষের অ্যালার্জিক প্রবলেম বেশি হয়। গ্যাসের ঔষধ বলেন বা বিভিন্ন ভিটামিন মিনারেলস আইটেম বলেন, এগুলোতে অ্যালার্জিক প্রবলেম আমাদের হিউম্যান বডির নেই বললেই চলে, খুব কম দেখি আমরা। তো যাই হোক, অ্যালার্জিক প্রবলেমটাও আবার সব ক্ষেত্রে সবার যে হয় তা কিন্তু না। এটা আপনি 100-তে একটা পেতে পারেন, 1000-এ একটাও পেতে পারেন। কিন্তু কোনো মেডিসিনের কারণে কোনো পেশেন্টের যদি অ্যালার্জিক প্রবলেম হয়, মনে রাখবেন ওটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যায়। পেশেন্টের মৃত্যুর ঝুঁকি থাকবে। এমনও হয়ে যায় অনেক সময় অ্যালার্জিক রিয়াকশনের কারণে, শরীরের প্রপারলি চিকিৎসা না নেওয়ার কারণে শরীরের মাংসে পচন ধরে মাংস খুলে আসতেছে, রুগীর অবস্থা এতটাই খারাপ হয়ে যায়। তো এই যে একটা পেশেন্ট কোনো একটা অ্যান্টিবায়োটিক বা কোনো একটা ব্যথার ওষুধ খাওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা পর রুগী কিন্তু ঠিক রাত্রে ঘুমানোর আগে ওষুধগুলো খেয়ে ঘুমাইছে, এই ঘুমানোর 2-3 ঘন্টার মধ্যে তার রিয়াকশন শুরু হয়ে গেছে এবং মাঝরাতে কিন্তু আমার কাছে কল এসেছে। তো এই যে রুগীর চোখ মুখ ফুলে গেছে, রুগী অস্থির, রুগীর শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে রুগী মারা যাবে, গা চুলকাচ্ছে, এই 4টা পয়েন্ট এটা হচ্ছে ড্রাগ অ্যালার্জিক রিয়াকশনের লক্ষণ। কোনো ঔষধের কারণে কোনো মানুষের শরীরে যদি অ্যালার্জিক রিয়াকশন হয়, এটা তার লক্ষণ। হয়তো মনে মনে চিন্তা করতে পারেন, আমার পরিবারে, আমার জীবনে তো কারো এটা হয়নি। বাবা, বড় বিপদগুলো তো সবসময় আসে না, যখন হঠাৎ করে আসবে তখন ওই সিচুয়েশনটাকে যদি ঠান্ডা মাথায় প্রপারলি হ্যান্ডেলিং করতে না পারি আমরা,
তাহলে হয়তো আমাদের কোটি টাকার সম্পদও কোনো কাজে আসবে না। প্লিজ সিরিয়াসলি মাথায় নেবেন, স্বাস্থ্যের কাছে, সুস্থতার কাছে কোটি টাকার সম্পদ মূল্যহীন বাবা, অর্থহীন। এই টাকার কোনো দাম নাই যে টাকা আপনাকে শারীরিকভাবে সুস্থ করতে পারবে না, যে আপনি যদি সুস্থ না থাকেন। সো দ্যাট এই যে একটি ক্রিটিক্যাল কন্ডিশন, এটা হচ্ছে ড্রাগ অ্যালার্জিক রিয়াকশন বা ড্রাগ অ্যালার্জি। ড্রাগ মানেই ঔষধ, ঔষধের অ্যালার্জি। এই সমস্যাটা কোনো স্যালাইনের কারণে হতে পারে, কোনো ব্যথা বা অ্যান্টিবায়োটিক ইনজেকশনের কারণে হতে পারে, কোনো অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ ট্যাবলেট বা ক্যাপসুলের কারণে হতে পারে। মূলত যে কোনো ব্যথার বা গ্যাসের ওষুধ, যে কোনো ব্যথার এবং যে কোনো অ্যান্টিবায়োটিক অথবা ব্যথার ওষুধের কারণে অ্যালার্জিক প্রবলেম হওয়ার চান্স বেশি। তবে হলেও খুব কম হয়, কিন্তু জীবনে একবার হলেই দেখা যাচ্ছে, আল্লাহ না করুক, নিজের জীবনের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যে আফসোস হয়তো জীবনে কখনো জীবন থেকে কখনো যাবে না। সো দ্যাট এই যে গল্পটা বললাম, এটাই হচ্ছে ড্রাগ অ্যালার্জিক রিয়াকশন, বা মেডিকেলের ভাষায় আমরা বলি অ্যানাফাইলেকটিক রিয়াকশন। অ্যানাফাইলেকটিক রিয়াকশন বা অ্যানাফাইলেকটিক শক বা ড্রাগ রিয়াকশন বা স্যালাইন রিয়াকশন বা অ্যালার্জিক রিয়াকশন বা ঔষধের অ্যালার্জি বিভিন্ন সময় বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়। মোট কথা একটাই, কোনো ড্রাগ বা ঔষধের কারণে এটা অ্যালার্জিক রিয়াকশনের লক্ষণ। দেখেন আজকের ক্লাসের টপিকটা কিন্তু সেই ড্রাগ অর স্যালাইন রিয়াকশন বা ড্রাগ অ্যালার্জি বা ঔষধের কারণে অ্যালার্জি হলে আমরা কি করব, সেটা আজকের ক্লাসে ম্যানেজমেন্ট আমরা শিখব। এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন বাবা। এখানে যে ঔষধগুলো ব্যবহার করব, এগুলো কিন্তু আপনি ইনস্ট্যান্ট ইউজ করতে পারেন যদি আপনার জানা থাকে এবং হাতের কাছে মেডিসিন থাকে, এবং এই মেডিসিনের কোনো সাইড ইফেক্ট নেই। রোগীর অন্য কোনো সমস্যা হলেও এই মেডিসিন রোগীর কোনো ক্ষতি করবে না, ভয়ের কিছু নেই। এনিওয়ে, তাহলে যখন আমি আপার কাছ থেকে লক্ষণগুলো শুনলাম, সাথে সাথে মাথায় কাজ করলো এটা ঔষধের কারণে তার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, মারাত্মক কন্ডিশন। তো আমি বললাম যে বাসায় কি কোনো অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন আছে, অ্যালার্জির কোনো ইনজেকশন? আসলে বাসা বাড়িতে অ্যালার্জির কোনো ইনজেকশন থাকবে এটা অসম্ভব, থাকে না সাধারণত। ট্যাবলেট থাকতে পারে, ইনজেক্টেবল ওষুধ আমরা বাসায় নর্মালি রাখি না। তো বললো ফেক্সো আছে 120 মিলিগ্রাম ট্যাবলেট, ফেক্সোফেনাডিন। যদিও ইমার্জেন্সি কন্ডিশনে ট্যাবলেট কাজ করতে করতে রুগী স্বর্গে চলে যেতে পারে, তারপরে বললাম ট্যাবলেটটা খাওয়াই দেন, রুগীকে খাওয়াই দেন, আর যত দ্রুত সম্ভব মেডিকেলে নিয়ে যান। শহরের বাসা থেকে মাত্র 3-4 কিলোমিটার ডিস্টেন্স, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। দ্রুত রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বিশ্বাস করেন, রুগীটাকে ভর্তিও করে নেওয়া হয়নি। রুগী ইমার্জেন্সিতে ছিল, সিম্পল দুটো ঔষধ ইনজেকশন লিখে দেওয়া হলো, একটা অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন, অ্যালার্জির ইনজেকশন, আর একটা স্টেরয়েড ইনজেকশন। এই দুটো ইনজেকশন লিখে দেওয়া হলো, খুব কম দামের ওষুধ, এগুলো খুবই কম দামের ওষুধ। ইনজেকশন দুটো আপনারা জানেন হাসপাতালের সামনের ফার্মেসিগুলো সারা রাত খোলা থাকে, কিনে নিয়ে এসে রুগীকে প্রয়োগ করা হলো। ইনজেকশন করার উইদিন 10 or 20 মিনিটস, এই 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে রুগী একদম স্বাভাবিক। যে রুগী মনে হচ্ছিল এক ঠ্যাং গেছে কবরের মধ্যে, সেই রুগী স্বাভাবিক। তাকে দেখে মনেই হচ্ছে না, দরজাটা ভিড়ে দিও, হ্যাঁ, তো তাকে দেখে মনেই হচ্ছে না যে এই রুগী একটু আগে মৃত্যু শয্যায় ছিল। তো বাবা বিশ্বাস করেন, এই গল্পটা হয়তো সারা জীবন আপনার জন্য কাজে আসবে। আল্লাহ না করুক জীবনে চলার পথে কখনো নিজের পরিবারের কোনো প্রিয় মানুষের সাথে এ ধরনের কোনো ঘটনা ঘটে। দেখেন একই ঔষধ, এই ন্যাপ্রোক্সেন, এই জীবনে যে কত মানুষকে লিখেছি, কোনো দিন আমি অ্যালার্জিক প্রবলেম পাইনি, কিন্তু যেখানে আমার এক ঘনিষ্ঠ আত্মীয়ের গল্প করলাম, খালা শাশুড়ি, তার এই ন্যাপ্রোক্সেনে অ্যালার্জি আছে। তো যখন কোনো ঔষধের কারণে অ্যালার্জিক রিয়াকশন হয়, প্রথম কথা রুগীর মাথায় দিতে হবে যে এই ঔষধে আপনার অ্যালার্জি আছে, ভবিষ্যতে এই ঔষধ কখনো খাওয়া যাবে না। যখনই কোনো চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসককে জানাবেন এই জাতীয় ঔষধে আপনার সমস্যা, তখন অল্টারনেটিভ অন্য কোনো পেইন কিলার। দেখেন উনি যদি জানতো যে তার ওই প্রোডাক্টে অ্যালার্জি, আসলে কোনটাতে আমাদের কখন অ্যালার্জিক রিয়াকশন হবে অনেক কিছু আমরা কিন্তু আগে থেকে জানি না বাবা। জানলে ডক্টরের সাথে শেয়ার করলে ডক্টর ন্যাপ্রোক্সেন না দিয়ে অন্য কোনো ব্যথার ওষুধ দিত, কিটোরোলাক দিত, ডাইক্লোফেনাক দিত,
আরও অন্য কোনো পেইন কিলার দিত, কিন্তু ডক্টরের কিন্তু দোষ নাই। কিন্তু রুগী মারা গেলে কাকে দোষ দেবেন আর কি করবেন? ক্ষতি যা হওয়ার তো হলো। যার ক্ষতি হয় সে নিজেই ওটা অনুভব করে, অন্য কেউ তো অতটা অনুভব করে না বাবা। আপনার কষ্ট আপনাকেই অনুভব করতে হবে, ভোগ করতে হবে। অন্যরা হয়তো সাময়িক সমবেদনা দিতে পারে। প্রিয় মানুষ হারানোর কষ্ট তারাই বোঝে যার হারিয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে, যে ঔষধে রুগীর সমস্যা হবে ওইটা ভবিষ্যতে তার ব্যবহার করা যাবে না, অল্টারনেটিভ অন্য কিছু। যেমন ধরেন আমরা রুগীর সাথে কাউন্সেলিং করলাম, তো রুগী সিপ্রোফ্লক্সাসিন জাতীয় ঔষধ অ্যান্টিবায়োটিক সে আগেও খেয়েছে, সমস্যা হয়নি, কিন্তু এই ন্যাপ্রোক্সেনে তার এই সমস্যাটা ধরা পড়ল, এইটাতে তার সমস্যা পাওয়া যাচ্ছে। যদি অ্যান্টিবায়োটিকে থাকতো সিপ্রোফ্লক্সাসিনে, সেটা সে বলতো যে হ্যাঁ আমার এই জাতীয় ওষুধে সমস্যা ছিল। সমস্যা তার মানে অল্টারনেটিভ কী আছে? ব্যথার ওষুধেই সমস্যা, আর গ্যাসের ওষুধে হয় না অ্যালার্জিক প্রবলেম সাধারণত। তাকে বলা হলো এই ওষুধটা আর কখনো আপনি খাবেন না। যে কোনো চিকিৎসকের কাছে গেলে, যে কোনো সমস্যা নিয়ে গেলে একটু তার নলেজে দেবেন আমার কিন্তু ন্যাপ্রোক্সেন জাতীয় ওষুধে অ্যালার্জি আছে। তখন উনি ওইটা বাদ দিয়ে অন্য অল্টারনেটিভ ওষুধ দিয়ে রুগীকে প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবে। তো আসলে এই গল্পটার মাঝে কিছু স্মৃতি আমি আপনাদের মাথায় দিতে চাই বাবা। কারণ আল্লাহ না করুক নিজের জীবনে কখনো যদি এরকম দুঃসময় আসে, আপনাদের এই হয়তো গল্পটা মনে পড়বে, স্যার বলেছিল এরকম ঘটনা, এগুলো অ্যালার্জিক রিয়াকশন, তার জন্য সিম্পল দুটো ওষুধেই রুগী সুস্থ হতে পারে যদি দ্রুত আমরা ব্যবস্থা নিতে পারি। তো দেখেন, আমি এখন মূল আলোচনায় ফিরে আসব। টপিকের নাম হচ্ছে ড্রাগ অর স্যালাইন রিয়াকশন বা ড্রাগ অ্যালার্জি বা ঔষধের কারণে অ্যালার্জি। খাবারের কারণে অ্যালার্জি হতে পারে, ঔষধের কারণে হতে পারে, আবার কখনো কখনো একজন মানুষের অন্য কোনো মানুষের কারণেও অ্যালার্জি হতে পারে। এই জীবনে হয়তো চলার পথে কেউ না কেউ আছে আমাদের জীবনে যাকে দেখলে আমাদের বিরক্ত লাগে। ওই যে একজনকে দেখলে আমাদের বিরক্ত লাগছে, ওটাও হচ্ছে ওই মানুষের প্রতি আমাদের অতি সংবেদনশীলতা বা ওটাও অ্যালার্জিক কন্ডিশন। ঠিক আছে, এই হলো কথা। আবার আমাদের কখনো কখনো কারো এনভায়রনমেন্টাল কন্ডিশনের কারণে অ্যালার্জি হয়, ধুলাবালির কারণে অ্যালার্জি হতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন কারণে হতে পারে। তবে মারাত্মক অ্যালার্জিক কন্ডিশনগুলো মূলত আমরা পাই ঔষধের কারণে। খুব কম হয়, যদি জীবনে একটা ঘটনাও ঘটে ওটাই আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দিতে পারে। সো দ্যাট এই ড্রাগ অ্যালার্জির সিমটমস বা লক্ষণ কি হতে পারে দেখেন, রুগীর ফুসকুড়ি উঠবে, শরীরে লাল লাল ফুসকুড়ি বা ঘামাচির মতো বের হবে, তারপরে অথবা লাল হয়ে চুলকাবে, চোখ বা ঠোঁটের চারপাশ ফোলা ফোলা ভাব, চোখ মুখ ফুলে যাবে, যেটা আমি গল্পের মাঝে বলেছি। রুগীর শ্বাসকষ্ট হতে পারে, রুগীর বমি বমি ভাব বা বমি হতে পারে, রুগী অস্থির হয়ে যেতে পারে, প্রেশার ফল করতে পারে, কমে যেতে পারে, রুগীর সেন্স লেস হয়ে যেতে পারে, রুগী অচেতন বা অজ্ঞান হয়ে যেতে পারে। এগুলোর মাঝে ভেরি কমন সিমটমস কি জানেন? এই যে শরীরে লাল লাল ঘামাচির মতো বা লাল লাল হয়ে গা চুলকানো, চোখ মুখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, অস্থিরতা, এই চারটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এই ড্রাগ রিয়াকশনের ক্ষেত্রে। এই চারটা পয়েন্ট, এইগুলোর সবগুলো লক্ষণ যে একসঙ্গে কোনো রুগীর শরীর আমরা পাবো বাবা তা কিন্তু নয়। এই লক্ষণগুলোর দুই একটা লক্ষণ মিলে গেলেই আমাদের চিন্তা করতে হবে ইটস মেবি ড্রাগ রিয়াকশন, এবং সে অনুযায়ী আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ কি দেখেন, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। আরএক্স একটা ল্যাটিন ভাষা বা দক্ষিণ আমেরিকানদের ভাষা। আরএক্সের ইংরেজিতে সমর্থক অর্থ হচ্ছে প্রেসক্রিপশন, বাংলায় বলি আমরা ব্যবস্থাপত্র। রুগীর হয়েছে ঔষধের কারণে অ্যালার্জি, তার জন্য আমরা কি প্রেসক্রিপশন বা কি ব্যবস্থাপত্র দিতে পারি? নাম্বার 1 দেখেন, ইনজেকশন কটসন। এটা একটা ব্র্যান্ড নেম বা বাণিজ্যিক নাম। এটার জেনেরিক নেম বা মূল উপাদানের নাম হচ্ছে হাইড্রোকর্টিসন। এটা খুব সম্ভবত আমাদের দেশের অপসনিন ফার্মার প্রোডাক্ট, খুবই পরিচিত একটা ব্র্যান্ড হাইড্রোকর্টিসন। এটাকে বলি আমরা স্টেরয়েড মেডিসিন। স্টেরয়েড মেডিসিন বলতে সেই মেডিসিনকে বুঝি, এগুলো হচ্ছে এক ধরনের হরমোন জাতীয় ঔষধ।
বা এদেরকে লাইফ সেভিং ড্রাগ বা জীবন রক্ষাকারী ঔষধও বলা হয়। এরা অলরাউন্ডার, শরীরের যে কোনো অ্যালার্জিক রিয়াকশনকে কন্ট্রোল করতে পারে, প্রশমিত করতে পারে, অস্থির শরীরকে স্থির করতে পারে, শরীরের জ্বর বা ব্যথা থাকলে সেটাও কন্ট্রোলে আনতে পারে, শ্বাসকষ্ট থাকলে সেটাও কন্ট্রোলে নিয়ে আসতে পারে। অর্থাৎ রুগীর ওভারঅল সকল সিমটমসকে প্রশমিত করে, তার সমস্যার যে লক্ষণগুলো প্রশমিত করে রুগীকে সারভাইভ করতে সহযোগিতা করে এই স্টেরয়েড মেডিসিন। অনেক রকম স্টেরয়েড মেডিসিন আছে যেগুলো যখন মেইন ক্লাস হবে গ্র্যাজুয়ালি আমি আপনাদের পড়াবো। ফ্রি ক্লাসে জাস্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা আপনাদের সুন্দর বৈধ একজন প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে তৈরি করব, কিভাবে আপনাদের চিকিৎসাগুলো শেখাবো, যেটা শিখে নিজ এলাকায় যদি একটা গাছতলাও চেয়ার টেবিল নিয়ে বসেন, আল্লাহর রহমতে জীবনে কোনো অভাব থাকবে না। যদি একবার আপনার কমিউনিটির মানুষের মাথায় দিতে পারেন যে আমার কাছে ছোটোখাটো যে কোনো সমস্যা নিয়ে আসবেন, পপুলারে যাওয়া লাগবে না, আমি ফার্স্ট এড দিলে আল্লাহর রহমতে সুস্থ হবেন। আমি পপুলারকে ছোট করছি না, যাওয়া লাগবে, কিন্তু ওই যে যখন তখন দৌড় দেবেন তা যেন না করা লাগে আর কি। হঠাৎ আল্লাহ না করুক কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে হয়তো পরিচিতি পেতে 2-4 মাস 6 মাস সময় লাগবে। বিশ্বাস করেন, আমার এলাকার যে পল্লী চিকিৎসক, আমার মহাস্থান মাজার গেটের সামনে যার গল্প মনে করলাম সেদিন, যে নিতাই দা, হিন্দু মানুষ, ফার্মেসির নাম দাস ফার্মেসি, প্রোপাইটর নিতাই দাস, পল্লী চিকিৎসকও লেখেনি, কিছুই লেখেনি, কিন্তু আমার অত্র উপজেলার শিশু থেকে বৃদ্ধ সব ধরনের পেশেন্ট দেখা যায় মায়েরা বাচ্চাদের কোলে নিয়ে এসে বসে আছে। উনি চেম্বার খোলার আগেই ওনার চেম্বারে লোকজন এসে বসে আছে। চেম্বারের ভিতরে রুগীকে জায়গা দিতে পারতেছে না, বাইরে রুগীকে জায়গা দিতে পারতেছে না, ঠিক আছে। ওনার দোকান মানে আপনি যদি ভালো করে হিসাব করেন দেখবেন যে খালি খালি মানে ফাঁকা ফাঁকা ওষুধের বাক্স দিয়ে সাজানো, অল্প কিছু, সর্বোচ্চ 1 লাখ টাকার ওষুধ পাওয়া কঠিন হবে। কিন্তু রুগী কিন্তু ওনার কাছে যে কোনো ওষুধ চায় না, রুগী ওনার কাছে সমস্যা নিয়ে যায়। উনি বিশ্বাস করেন যে মানুষটাকে জীবনের প্রথম দেখতেছে তাকেও দেখে একটা সুন্দর একটা স্মাইল দেবে, সুন্দর একটা মিষ্টি হাসি দেবে, আপনার সামনে এমন একটা হাসি দেবে আপনার মনে হবে যে ওই মানুষটা আপনাকে এর আগেও দেখছে, ঠিক আছে। এত সুন্দর একটা হাসি, মন ভোলানো হাসি দিয়ে আপনাকে বসতে দিয়ে আপনার সমস্যার কথাটা শুনে হাতে ওষুধটা ধরে দিয়ে বোঝাই দেবে এটা এইভাবে খান। ঠিক এইভাবে দেখা যাচ্ছে সারাদিনে প্রায় 100 মানুষের উনি সেবা দিচ্ছেন এবং দেখা যাচ্ছে তার মাধ্যমে মাসে লক্ষ টাকা ইনকাম হচ্ছে নিজের ছোট্ট একটা ভুবনে। সকাল থেকে দুপুর পর্যন্ত ফার্মেসিতে, বাইরে সাইনবোর্ড ঝুলানো, দুপুরে 1টা থেকে 3টা পর্যন্ত বিরতি, না হলে রুগীরা এসে খাইতেও দেয় না। দুপুরে একটা সাইকেল আছে, নিয়ে বাসায় যায়, ওখানেই বাসা, 1 কিলো ডিস্টেন্স, বাসায় যেয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার এই 3টার দিকে এসে আবার মোটামুটি রাত 9টা পর্যন্ত সার্ভিস দিচ্ছে। বাবা, যদি মানুষের হেলথ প্রবলেমের প্রপার ওয়েতে সমাধান দিতে পারেন না, বেশি টাকা লাগে না, স্বল্প ইনভেস্ট করে মানুষের মনে জায়গা নিতে পারবেন, অফুরন্ত সম্মান পাবেন, আনলিমিটেড ইনকাম করে নিজ এলাকায় করে খাওয়ার রাস্তা বের করবেন। সো দ্যাট পল্লী চিকিৎসক হিসেবে সফলতার মূল মন্ত্র হচ্ছে মানুষের সমস্যার সমাধান আপনাকে জানতে হবে। দয়া করে ইনজেকশন স্যালাইন করানো পাগলা হয়ে যাবেন না। আপনি আপনার এলাকায় যে ক্লিনিকগুলো আছে, কোনো একটা ক্লিনিক ম্যানেজারকে যে যদি একবার বলেন যে ভাই আমার ফার্মেসি আছে, অনেক রুগী আছে যেগুলো গাইনি পেশেন্ট বা অপারেশন লাগবে, সিজার লাগবে, আপনার কাছে পাঠাবো, পারলে ও আপনাকে উঠে দাঁড়িয়ে সালাম করবে, পায়ে সালাম করে আপনাকে চা নাস্তা খাওয়াবে, খেয়ে বলবে বস কী সেবা দিতে পারি আপনাকে। আপনি বলবেন আপনার নার্সের সাথে আমাকে কয়েকদিন একটু মানে কাজ করার সুযোগ দেবেন, একটু ইনজেকশন স্যালাইনটা একটু প্র্যাকটিস করব। বিশ্বাস করেন, পারলে ও আপনাকে নাস্তা করাবে, করে ও আপনাকে সুযোগ দেবে, টাকাও নেবে না। কারণ কি জানেন, ক্লিনিকগুলো চলে বিভিন্ন প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ানদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের ওপরে। একটা ক্লিনিকের সঙ্গে যদি 50টা পল্লী চিকিৎসকের কানেকশন থাকে, সবাই যদি মাসে 1টা করে রুগী দেয়, মাসে 50টা অপারেশন হবে ওখানে। কারণ সারাদিনে কেউ না কেউ আসবে যে বলবে যে ভাই আপনার ভাবির তো সিজার করা লাগবে। আজকাল তো মেয়েরা পেটে বাচ্চা আসার আগে প্ল্যান করে কোথায় সিজার করাবে, কাক দিয়ে করাবে আর কি, ঠিক আছে। আগেকার দিনে আমার বড়ম্মার একসঙ্গে মানে 8টা বাচ্চা, কোনো সিজার লাগেনি আর কি। কেউ কোনো সন্তান ইউনিভার্সিটির প্রফেসর, কোনো সন্তান চেয়ারম্যান, মানে বিশাল ব্যাপার আর কি। আর আজকের দিনে দেখা যাচ্ছে মেয়েরা পেটে বাচ্চা আসার আগে প্ল্যান করে কখন সিজার করাবে, কোথায় সিজার করাবে। তো যাই হোক,
তো ওরা চিন্তা করে যে একটা পল্লী চিকিৎসকের কাছে যদি মাসে একটা রুগীও পাওয়া যায়, একটা দুইটা, তাহলে ওরা সাকসেসফুল। বিশ্বাস করেন, আপনাকে পায়ে ধরে সালাম করে আপনাকে ইঞ্জেকশন স্যালাইন শেখায় দেবে। কোনো ইঞ্জেকশন স্যালাইন শেখার জ্ঞান দিয়ে আপনি জীবনে করে খেতে পারবেন না বাবা। ওটা আপনার চলার পথের একটা নিড, শিখলে ভালো। সমাজের 99% মানুষ ওষুধ দিয়ে সুস্থ হয়, অসুখ হলে ওষুধ খেয়ে সুস্থ হয়। সবাই চোখ বন্ধ করে একবার থিঙ্ক করেন যে জীবনে কয়বার আপনার জীবনে ইঞ্জেকশন করা লাগছে। আপনার বয়স হতে পারে 40, হতে পারে 30, দেখবেন যে 99% ক্ষেত্রে আপনার ইঞ্জেকশন লাগেনি। হয়তো অনেকবারই আল্লাহ না করুক অসুস্থ হয়েছি, আমরা ওষুধ খেয়ে সুস্থ হয়েছি। সো দ্যাট সফলতার মূল মন্ত্র ইঞ্জেকশন স্যালাইন নয়। সব পল্লী চিকিৎসক পেশায় সফলতার মূল মন্ত্র হচ্ছে আপনাকে মেডিসিন বুঝতে হবে, মানুষের রোগ এবং চিকিৎসা বুঝতে হবে। তারপরও কোর্সের শেষে যখন আমাদের কাছে আসবেন 2 দিনের জন্য, আমরা হাতে কলমে প্রেশার দেখা, জ্বর দেখা, পালস দেখা, ইঞ্জেকশন স্যালাইন সব কিছু নিখুঁতভাবে শেখাবো ইনশাআল্লাহ। 2 দিনই যথেষ্ট। শিক্ষক শেখাতে পারলে 2 দিনেই পারবে, আর যে পারবে না সে 2 মাসেও পারবে না, গ্যারান্টি। শিক্ষার ক্ষেত্রে এরকম কোনো আইন নাই যে কোনো জিনিস 6 মাস ধরে আপনাকে শেখা লাগবে। শিক্ষক শেখাতে পারলে আপনাকে সেটা অল্প সময়েও আপনাকে সেই স্কিলটা আপনাকে দিয়ে দিতে পারে। এটা শিক্ষকের মানে স্কিলের উপর ডিপেন্ড করে, টেকনিকের উপরে ডিপেন্ড করে। তো এনিওয়ে, যেখানে আমি মূল জায়গায় আসি, তো ইঞ্জেকশন কর্টিসন 100 মিলিগ্রামের ইঞ্জেকশন, যেটার মূল উপাদান হচ্ছে হাইড্রোকর্টিসন, জেনেরিক নেম। মূল উপাদান ঠিক রেখে যে কোনো কোম্পানির ঔষধ আপনি পেশেন্টকে দিতে পারেন। তো 1 ভায়াল আইভি স্ট্যাট বা তাৎক্ষণিক। দেখেন, ভায়াল মানে কাচের বোতল, ওপরে রাবারের ক্যাপ থাকে, ওর মধ্যে ইঞ্জেকশনের নিডেলটা ঢুকে দিয়ে আপনি ওষুধগুলো মানে সিরিঞ্জে টেনে নেবেন, নিয়ে রুগীর 1 ভায়াল শিরায় দিতে হবে, রুগীর ভেইনে দিতে হবে। আপনারা যখন এখানে আসবেন সুন্দরভাবে ভেইনে ইঞ্জেকশন স্যালাইনগুলো আমরা শিখিয়ে দেব। যদি কর্টিসন বা হাইড্রোকর্টিসন না পাওয়া যায়, ইঞ্জেকশন রক্সাডেক্স বা ওরাডেক্সন, ডেক্সামিথাসোন প্রিপারেশন, এটাও দিতে পারেন। 1 অ্যাম্পুল IM ইন্ট্রামাস্কুলার, মাংসে ইঞ্জেকশন করা তো খুবই সহজ কাজ, মাংসে দেওয়া যাবে, আবার ভেইনেও দেওয়া যাবে। তবে আমি সাজেশন দেব, আপনারা এটা যেহেতু ইমার্জেন্সি কন্ডিশন, আমরা আপনাদের মাংসে ইঞ্জেকশন, চামড়ার নিচে ইঞ্জেকশন, তারপরে ভেইনে বা শিরা ইঞ্জেকশন সব শেখাবো ইনশাল্লাহ। ভেইনে ইঞ্জেকশন করবেন, সাথে সাথে, যেহেতু রুগীর একটা ক্রিটিক্যাল কন্ডিশন, মাংসে দিলে হয়তো ওষুধটা কাজ করতে 10 মিনিট সময় নেবে, কিন্তু আপনি ভেইনে দিলে সাথে সাথে 1 মিনিটের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। ইঞ্জেকশন কর্টিসন, ড্রাগ অফ ফার্স্ট চয়েস, হাইড্রোকর্টিসন প্রিপারেশন 1 ভায়াল, 1 ভায়াল আইভি মানে ইন্ট্রাভেনাস, শিরার মধ্যে, স্ট্যাট মানে সাথে সাথে করে দিতে হবে। 1টি ভায়াল শিরায় করব। কোনো কারণে এটা না পেলে এই যে ইঞ্জেকশন রক্সাডেক্স বা ওরাডেক্সন, ডেক্সামিথাসোন ইঞ্জেকশন অ্যাভেলেবল পাওয়া যায় সব জায়গায়, এটাও আমরা 1 ভায়াল আমরা দিয়ে দেবো। হয় কর্টিসন অথবা রক্সাডেক্স, যে কোনো একটা দেবো। এই যে অথবা আছে, অথবাটা লক্ষ্য করবেন। এই হাইড্রোকর্টিসন বা ডেক্সামিথাসোন এগুলোকে বলা হয় স্টেরয়েড মেডিসিন বা জীবন রক্ষাকারী ওষুধ, হরমোন জাতীয় ওষুধ, যারা ওই রোগীর অ্যালার্জিক কন্ডিশনকে দ্রুত প্রশমিত করে রুগীটাকে স্টেবল হতে সহযোগিতা করবে। এটাই তো আমরা চাচ্ছি। এবং রুগীর যদি এটা অ্যালার্জিক প্রবলেম না হয়, আসলে অন্য কোনো প্রবলেম আছে, সে কারণে হচ্ছে, তাতেও এই ওষুধটা রুগীর কোনো ক্ষতি করবে না, উল্টা সেই রোগের ক্ষেত্রেও রুগীকে সাপোর্ট দেবে, রুগীকে সারভাইভ করতে সহযোগিতা করবে, রুগী ডাক্তারকে সময় দেবে। এনিওয়ে, তাহলে আমরা কর্টিসন অথবা রক্সাডেক্স যে কোনো একটা আমরা করে দেব। ফার্স্ট চয়েস কর্টিসন। এগুলো খুব কম দামের ওষুধ, বেশি না। দেখেন, প্লাস মাইনাস হয়তো 50 টাকার মধ্যে একটা ইঞ্জেকশন পাওয়া যেতে পারে। দামটা আমার মনে নেই, দাম নিয়ে কেউ কমেন্ট করবেন না। আমি দাম মনে হয় এরকম হতে পারে, কম বেশি হতে পারে, একটা আইডিয়া করে বললাম আর কি। তো এরপর নাম্বার 2, ইঞ্জেকশন অ্যাভিল ফিনারামিন ম্যালিয়েট প্রিপারেশন। এটা হচ্ছে খুবই ভালো শক্তিশালী একটা অ্যান্টিহিস্টামিনিক ঔষধ। প্রথমে দিলাম স্টেরয়েড মেডিসিন 1 নম্বরে, 2 নম্বরে দিলাম ফিনারামিন ম্যালিয়েট প্রিপারেশন, সংক্ষেপে বলছি আমরা ফিনারামিন। ইঞ্জেকশন অ্যাভিল
তো এই অ্যাভিল ইঞ্জেকশন একটা অ্যান্টিহিস্টামিনিক ঔষধ, যেটা সরাসরি শরীরের যে কোনো অ্যালার্জিক প্রবলেমের বিরুদ্ধে ফাইট করে। স্টেরয়েড মেডিসিন দিলাম একটু আগে, সেটাও অ্যালার্জিক প্রবলেমকে কন্ট্রোল করবে, এবং অ্যান্টিহিস্টামিনিক ইঞ্জেকশন এটাও অ্যালার্জিক প্রবলেমকে কন্ট্রোল করবে। এটা আমরা মাংসে দিলেই হচ্ছে। একটি অ্যাম্পুল মাংসে ব্যবহার করব, সাথে সাথে দেখেন 1 অ্যাম্পুল আইএম স্ট্যাট, স্ট্যাট মানে তৎক্ষণাৎ সাথে সাথে। তাহলে অ্যাভিল একটা ইঞ্জেকশন আমরা মাংসে করব, আর কর্সন ইঞ্জেকশন একটা ভেইনে করে দেব। যেহেতু ভেইনে একটা কর্সন ইঞ্জেকশন করব, স্টেরয়েড ইঞ্জেকশন করলে রোগীর অ্যাসিডিটি হতে পারে, মুখে একটা গ্যাসের ওষুধ খাওয়াই দিতে পারি, অথবা একটা গ্যাসের ইঞ্জেকশনও করে দিতে পারি। ইঞ্জেকশন ম্যাক্স প্রো 40 মিলিগ্রাম, এসোমিপ্রাজল গ্রুপের গ্যাসের ওষুধ, যে কোনো একটা গ্যাসের ওষুধ দেন, ওমিপ্রাজল গ্রুপের দেন, এসোমিপ্রাজল গ্রুপের দেন, যে কোনো একটা অ্যান্টি আলসারিন বা গ্যাসের ওষুধ দিলেই হবে। 1 ভায়াল আইভি স্ট্যাট, এটাও আমরা মানে ভেইনে করে দেব। যদি কষ্ট মনে করি তাহলে 40 পাওয়ারের একটা গ্যাসের ওষুধ মুখে খাওয়াই দিলেও কোনো ক্ষতি হবে না। দেখেন, প্রধান ওষুধ কিন্তু 1 আর 2, এই দুটো ওষুধে রোগীর প্রবলেম সলভ, আর গ্যাসের ওষুধ মুখে খাওয়া দিলেও কোনো সমস্যা হচ্ছে না। এইভাবে এই 1 আর 2, প্রথমে স্টেরয়েড মেডিসিন কর্সন, দ্বিতীয়ত হচ্ছে অ্যাভিল অ্যান্টিহিস্টামিনিক ঔষধ, এরা দুয়ে মিলে রোগীর অ্যালার্জিক প্রবলেমটাকে, ওই কন্ডিশনটাকে দ্রুত প্রশমিত করবে। রোগীর শ্বাসকষ্ট কমে যাবে, রোগীর অস্থিরতা কমে যাবে, রোগীর চোখ মুখ ফোলা ভাব ছিল সেটা কন্ট্রোল হবে, এবং রোগী স্টেবল হয়ে যাবে, রোগী স্বাভাবিক হবে ইনশাল্লাহ। উইদিন এ ফিউ মিনিট, 10 থেকে 20 মিনিটের মধ্যে রোগী স্বাভাবিক হয়ে যায়। যেখানে রোগী মৃত্যু শয্যায়, সেখান থেকে কিন্তু রোগীটাকে ফিরে আনা সম্ভব যদি সমস্যার সমাধান জানা থাকে। কারণ এটা এতটা ইমার্জেন্সি কন্ডিশন, এবং এই ওষুধগুলোর কোনো সাইড ইফেক্ট নেই। ইমার্জেন্সিতে এটা ব্যবহার করা যায় শুধুমাত্র প্রেগনেন্সি বাদ দিয়ে। প্রেগনেন্সি ছাড়া মোটামুটি যে কোনো অ্যাডাল্ট পেশেন্টের জন্য এগুলো নিরাপদ, এই আর কি। প্রেগনেন্সিতে হলে আল্লাহর নাম নিয়ে দিতে হবে। ওই যে 1 নম্বরের স্টেরয়েডটা দিবেন না, অন্তত 2 নম্বরের অ্যাভিলটা দেওয়া যাবে, অ্যান্টিহিস্টামিনিকে তেমন সমস্যা হয় না। তারপরও রুগীর লোকজনের মতামত নিয়ে দিবেন, কারণ গাছ বাঁচাতে হবে। গাছ বাঁচলে তো ফল নিয়ে চিন্তা, এখন যদি গাছই না বাঁচে তাহলে ফল নিয়ে চিন্তা করতে লাভ নাই, এই আর কি। মা বাঁচলে বাচ্চা বাঁচবে, এখন মা অ্যালার্জিক রিয়াকশনে মরে গেলে তো মানে বাচ্চাও তো গেল। সো দ্যাট মতামত নিয়ে আল্লাহর নাম নিয়ে দেওয়া যেতে পারে। সাইড ইফেক্ট হতেও পারে বাচ্চার ওপরে, নাও হতে পারে, কারণ সাইড ইফেক্ট দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এনিওয়ে, রুগী স্টেবল হওয়ার পর রুগীকে বাড়িতে খাওয়ার জন্য কিছু হোম ম্যানেজমেন্ট দেওয়া হয়। নাম্বার 1, ট্যাবলেট ডেফ্লাকর্ট, খুবই চমৎকার আধুনিক যুগের একটা স্টেরয়েড মেডিসিন। ডেফ্লাজাকর্ট প্রিপারেশন 6 মিলিগ্রাম ট্যাবলেট, এটা স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট। সকালে 2টো একসাথে, রাত্রে 2টো একসাথে। 6 মিলিগ্রাম ট্যাবলেট সকালে 2টো একসঙ্গে দেবো, রাত্রে 2টো একসঙ্গে দেবো। মানে আমার দরকার 12 মিলিগ্রাম করে, কিন্তু 12 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায় না। 6 মিলিগ্রাম পাওয়া যায়, সম্ভবত 18 মিলিগ্রাম 18 মিলিগ্রাম পাওয়া যায়, 24 মিলিগ্রাম পাওয়া যায়, বা 30 এরকম পাওয়া যায়, 12 পাওয়া যায় না। যেখানে 6 মিলিগ্রাম ট্যাবলেট সকালে 2টো একসাথে, রাত্রে 2টো একসাথে, ভরা পেটে 7 দিন দেন। ট্যাবলেট বিল্টিন 20 মিলিগ্রাম বিলাস্টিন গ্রুপের অ্যান্টিহিস্টামিনিক ঔষধ, প্রতিদিন রাতে একটা করে ভরা পেটে 7 দিন দেন। রাতে হোক দিনে হোক দিলেই হলো, একবেলা করে দিবেন, ঠিক আছে। আর এই ডেফ্লাকর্ট স্টেরয়েড মেডিসিন ইউজ করছি, একটা গ্যাসের ওষুধ দেব। বাজারে অনেক রকম গ্যাসের ঔষধ আছে, দেখেন আমি সিম্পল একটা গ্যাসের ওষুধ দিয়েছি, ট্যাবলেট ফেমোট্যাক, ফেমোটিডিন গ্রুপের গ্যাসের ওষুধ 20 মিলিগ্রাম ট্যাবলেট। বাবা, বাজারে কিন্তু এই যে 8 টাকা 10 টাকা পিস দামি দামি গ্যাসের ওষুধ আছে, আমি কিন্তু 2 টাকা পিস গ্যাসের ওষুধ দিয়েছি। কিন্তু এখানে দামটা ফ্যাক্টর না। এই ফেমোটিডিন গ্রুপের ওষুধগুলো, এগুলোকে বলা হয় H2 ব্লকার। H2 ব্লকার বলতে এমন এক ধরনের ঔষধ, যে ঔষধগুলো শরীরের অ্যালার্জিক প্রবলেমকেও কিছুটা কন্ট্রোল করতে পারে, আবার এটা গ্যাসের বিরুদ্ধেও কাজ করে। এরা পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটার কারণে বুক জ্বালা হয়, অ্যাসিডকেও নিয়ন্ত্রণ করতে পারে, আবার এরা শরীরের অ্যালার্জিক প্রবলেমের বিরুদ্ধেও ফাইট করে। এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে, যখন গ্যাসের ওষুধ পড়বো তখন আমি দেবো, এখন সংক্ষেপে জেনে রাখেন। তো যে কারণে সিম্পল অ্যান্টি আলসারিন বা গ্যাসের ওষুধটা দিয়েছি, এটা একদিকে এই ডেফ্লাকর্টের কারণে যদি কিছুটা গ্যাসের সমস্যা হয় সেটা এটা কন্ট্রোল করবে, পাশাপাশি ওভারঅল রুগীর এই অ্যালার্জিক কন্ডিশনটাকে কন্ট্রোল করতে সহযোগিতা করবে, এক্সট্রা এফোর্ট দেবে। এই বিল্টিন বা বিলাস্টিন, এটাও অ্যালার্জিক প্রবলেম কন্ট্রোল করবে। এই ডেফ্লাকর্ট, যেটার মূল উপাদান ডেফ্লাজাকর্ট, এটাও অ্যালার্জিক প্রবলেমকে কন্ট্রোল করবে। আবার যে ফেমোট্যাক দিয়েছি, ফেমোটিডিন গ্রুপের গ্যাসের ওষুধ, এটা একদিকে
এই যে ডেফলাকটের কারণে কোনো অ্যাসিডিটি হলে সেটাকে প্রতিহত করবে, পাশাপাশি এটাও কিছুটা অ্যান্টিহিস্টামিনিক ইফেক্ট দেয়, শরীরে অ্যালার্জিক প্রবলেমকে নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে কাজ করে এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে মেইন ক্লাসগুলোতে, তখন আমরা দেখব। তো এই ঔষধগুলো মুখে খাওয়ার ওষুধ রুগীকে লিখে দেবো, কিনে খাবে। বলতে পারেন স্যার রুগী তো প্রথমে সাথে সাথে সুস্থ হয়ে গেল ইঞ্জেকশন করার পর, তাহলে কেন এই ওষুধগুলো দিতে হবে? এই ওষুধগুলো যদি রুগী একটা ফুল কোর্স কমপ্লিট করে 7 দিনের, দেখা যাচ্ছে অনেক দিন সে ভালো থাকবে। এ জাতীয় সমস্যার কারণে হুট করে আবার কোনো বিড়ম্বনায় তাকে পড়তে হবে না। ঠিক আছে, বডি আস্তে 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 স্টেবল হয়ে যাবে, আরও পরিপূর্ণভাবে স্বাভাবিক সে লাইফ লিড করবে। কিছু উপদেশ আছে, চিকিৎসার শুরুতে যে ঔষধে অ্যালার্জি আছে সেটা আমরা বন্ধ করে দেব, প্রয়োজনে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, যেটা আমার খালা শাশুড়িকে নিয়ে গেলাম। তাহলে যদি কখনো দেখেন আপনার একটা ছোট্ট ফার্মেসি আছে, মহান আল্লাহর রহমতে ভালো ইনকাম হচ্ছে, রিজিক হচ্ছে, একটা সুখে শান্তিতে সম্মানজনক একটা লাইফ আপনি লিড করছেন, শত শত মানুষ আপনার পরামর্শে আপনার কাছে ওষুধ নিচ্ছে বা বিভিন্ন প্রয়োজন ওষুধপত্র কিনছে। একটা রুগীকে কোনো একটা ঔষধ সাজেশন দিয়েছেন, যে ওষুধটা আপনি হাজারো মানুষকে দিচ্ছেন, কোনো সমস্যা নাই। কোনো একটা রুগী ওই ওষুধটা খাওয়ার পর তার যদি এরকম কোনো সমস্যা তৈরি হয়, যদি আজকের গল্পটা আপনার মনে না থাকে, হয়তো এমনও হতে পারে রুগীর বিপদের কথা শুনে ডাক্তারও ভয়তে হার্ট অ্যাটাক করতে পারে, হাইরে কী হবে এখন, আমার ক্যারিয়ার ধ্বংস, রুগী তো মনে মারা যাবে। কিন্তু যদি আজকের গল্পটা মনে রাখেন তাহলে সমাধান খুব সহজ। দ্রুত একটা কর্সন ইঞ্জেকশন ভেইনে আর একটা অ্যাভিল ইঞ্জেকশন মাংসে, বাস একটা গ্যাসের ওষুধ মুখে খাওয়াই দেন বা গ্যাসের ওষুধ ইঞ্জেকশনও করে দিতে পারেন। সাথে সাথে রুগী স্টেবল, পরবর্তীতে কিছু মুখে খাওয়ার ওষুধ দিয়ে দেন, রুগী ক্লিয়ার, এবং রুগীকে বলে দেবেন যে কোন ঔষধে তার অ্যালার্জিক প্রবলেম। এটা একটু হয়তো সে একাধিক ওষুধ খেলে চিন্তা ভাবনা করে, যে হয়তো সে 2-3টা ওষুধ খাইছে, একটু গল্প করে বের করতে হবে যে ওগুলোর মধ্যে কোন ওষুধ সে আগেও খেয়েছে। যখন বলে হ্যাঁ অমুকটা আমি আগে খাইছি, তাহলে আগে তো সমস্যা হয়নি, তার মানে ওটা তাদের অ্যালার্জি নাই। যেটা হয়তো নতুন খাইছে, আগে কখনো খায়নি, সম্ভবত ওইটাতে, তাহলে ওই জাতীয় ওষুধ তাকে অ্যাভয়েড করতে হবে। এইভাবে ঠিক যেরকম আপনার চিংড়ি মাছে অ্যালার্জি, আপনি চিংড়িটা বাদ দিয়ে অন্য মাছ খাচ্ছেন। আপনার ইলিশে সমস্যা, আপনি ইলিশ বাদ দিয়ে অন্য কিছু খাচ্ছেন। মাছ তো অনেক আছে মহান সৃষ্টিকর্তার দুনিয়াতে। আপনার মসুর ডালের সমস্যা, আপনি অন্য ডাল খাচ্ছেন। আপনার হাঁসের মাংসের সমস্যা, আপনি মুরগির মাংস খাচ্ছেন। মহান সৃষ্টিকর্তা প্রতিটা সমস্যার এগেনিস্টে বিকল্প একটা সমাধান দিয়ে রেখেছে বাবা। যার যেটাতে সমস্যা সেটা আমরা অ্যাভয়েড করে চলব। অ্যালার্জিক প্রবলেমের প্রধান চিকিৎসা কি জানেন? যার যেটাতে সমস্যা, যার যেটাতে সমস্যা হয় সেটা অ্যাভয়েড করতে হবে। যদি কোনো কারণে সমস্যা হয়, তার জন্য সমস্যা হালকা হলে এই যে সিম্পল ম্যানেজমেন্ট, মুখে খাওয়ার ওষুধ যেটা দিয়েছি 1-2-3 হোম ট্রিটমেন্ট, এটা দিলেই হবে। আর সমস্যা সিভিয়ার হলেও যে ইঞ্জেকশন দুটো করে কন্ট্রোলে নিয়ে এসে তারপরে মুখে খাওয়ার ওষুধ। এইভাবে একটা সিচুয়েশনকে হ্যান্ডেলিং করা যায়। এখন যদি কেউ বলেন স্যার আমার খালি একটা ফার্মাসিস্ট লাইসেন্স দরকার, একটা ফার্মাসিস্ট লাইসেন্স করে ড্রাগ লাইসেন্স করে ওষুধ বেচবো, কিন্তু ওষুধ বেচতে বেচতে এক সময় কিন্তু আপনাকে পল্লী চিকিৎসা দিতেই হবে। একটা গ্রামের অসহায় মানুষ এসে বলতেছে বাবা আমার 2 দিন থেকে কাশি ভালো হচ্ছে না, আপনি হয়তো একটা মন্ডেলুকাস ট্যাবলেট দিলেন বা একটা সিরাপ দিলেন, কোনো একটা ওষুধে তার কোনো একটা প্রবলেম হলো। যদি সিচুয়েশন হ্যান্ডেলিং আপনি না জানেন বাবা, তাহলে কিন্তু বাবা বিজনেস করেন, জব করেন, সব কিছু আমাদের বেঁচে থাকার জন্য একটা যুদ্ধ। এখানে আপনি যদি ট্রেন্ড না হন, হুট করে একটা ছোটোখাটো প্রবলেম, দেখেন এই যে প্রবলেমটা, এটা কিন্তু একটা সিম্পল প্রবলেম, কিন্তু একজন মানুষ মারা যাচ্ছিল। সিচুয়েশন হ্যান্ডেলিং জানলে ইজি, না জানলে বিপদ, আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। যে কারণে প্রতিটা ছাত্রকে আমি বলি মেডিসিন বিজনেস করেন, কোনো সমস্যা নাই, উদ্যোক্তা হবেন হন, তার আগে একটু শেখেন, মেডিসিনগুলো শেখেন, মানুষের সমস্যার সমাধানগুলো শেখেন, যেন মানুষকে তার একটা বিপদ মুহূর্তে একটা সুন্দর পরামর্শ দিয়ে হেল্প করে তার মনে জায়গা নিয়ে, এইভাবে যখন অনেক মানুষের মনে জায়গা নিতে পারবেন একজন ফার্স্ট এইডার হিসেবে, দেখবেন রিজিকের কোনো অভাব হবে না। কখন সকাল থেকে দুপুর হবে টেরই পাবেন না, দুপুরে লাঞ্চ করার টাইম দেবে না রোগী আপনাকে যে ভাই আমার সমস্যা আমাকে একটু দেখে দেন আগে। এটাই হয় বাস্তবতা। এটা কিছু কিছু সফলতার গল্প আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, ছাত্রদের ইন্টারভিউ নিয়ে, আপনারা একটু ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল সিটিজেন ইনস্টিটিউট বিডি। 6 মাস মেয়াদি এটা পল্লী চিকিৎসক প্রোগ্রাম, আপনাদের জুলাই টু ডিসেম্বর সেশন। আমরা একটু আগেই ক্লাস শুরু করে দিয়েছি, যেহেতু 2 দিন ক্লাস, শুক্র শনি সন্ধ্যা 7:30 ক্লাস হবে।
ঘরে বসে শত ব্যস্ততার মাঝে জুম লাইভে ক্লাস করবেন। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে জীবনের অভিজ্ঞতার আলোকে আমি নিজে ক্লাস নেব, আমার সঙ্গে সহযোগী টিচার হিসেবে ডক্টর মোস্তাফিজ থাকবে। প্রতিটা ক্লাসের হ্যান্ডনোটগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো 115 ব্যাচের, সেখান থেকে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে পরে প্রিন্ট করে নেবেন। প্রতিটা ক্লাস রেকর্ড করে রেকর্ডিংগুলো ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে। একটা ক্লাস চাইলে আপনি 1000 বার দেখতে পারবেন। কোনো কারণে ব্যস্ততার কারণে আপনি ক্লাস করতে পারেননি, কোনো টেনশন নাই, এই ক্লাসটা আপনি পরবর্তীতে করে নিতে পারছেন। বাবারে, প্রিয় একটা স্যার ক্লাস নেবে, স্যার সকাল 10টায় ক্লাস নেবে, স্যার আস্তে আস্তে দুপুর হয়ে যায়, আসে না, স্যার মিটিংয়ে আছে, খেয়ে না খেয়ে কলেজে বসে আছি, আসলো সন্ধ্যায়, তাও স্যারের মুখটা দেখে মানে কলজার মধ্যে ঠান্ডা লাগলো যে স্যারকে পাইছি, আজকে এই সমস্যার সমাধানটা স্যার শেখাতে চাইছে, শিখবো। এইভাবে তিলে 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 কিছু অর্জন করে এক জায়গায় করে রেডি হ্যান্ড নোট করে রেকর্ডিং সহ আপনাদের দিচ্ছি। উদ্দেশ্য একটাই, আপনাদের সফলতা। কারণ আপনারা যদি পেশাগত জীবনে সফল হন, তার মাঝে আমরা শিক্ষক নামক কিছু মানুষ আমরা বেঁচে থাকব, এবং আপনাদের মাধ্যমে ডেফিনেটলি আমাদের কিছু রিজিক হবে। আপনারা যে কোর্স ফি দেবেন সেটা দিয়ে কিছু মানুষ এখানে জব করে, তাদের রিজিক হবে। একটা শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা ধরে রাখবো, যেটার মাধ্যমে আপনাদের উপরে আমব্রেলা হিসেবে থাকবো, যেন একটা ক্লাস আপনি চাইলে, একটা কোর্স আপনি যে কোর্স একবার করবেন সারা জীবন ফ্রি, যেন আপনার শেখার দুয়ার সারা জীবন উন্মুক্ত থাকে। যতদিন আপনি পেশাগত জীবনে এস্টাবলিশ না হবেন, আপনার পাশে থাকবো। তাহলে হ্যান্ড নোট পাচ্ছেন, রেকর্ডিং পাচ্ছেন, সব পাচ্ছেন। কোনো একটা ভিডিও দেখলেন, বোঝেননি, একটা স্ক্রিনশট দিয়ে ভয়েস দেন, আমি রিপ্লাই দিচ্ছি। এভাবে আপনাদের পাশে থাকবো। তারপরে ডিসেম্বর জানুয়ারির দিকে মনে করবেন উত্তরবঙ্গে দেখার জন্য আসবেন। জীবনে তো অনেক কাজ করেন, একটু নিজেকে সময় দেন রে বাবা, 2 দিনের জন্য আসবেন। আমরা আপনাদের গাইড করব। সুন্দর একটা হোটেলে উঠবেন, সার্বিক সহযোগিতা আমরা করব। হোটেলে উঠে প্রথম দিন পরীক্ষা, পরের দিন সকাল সন্ধ্যা হাতে কলমে প্র্যাকটিক্যাল, মাঝপথে প্রাতিষ্ঠানিকভাবে একটু বিদায় আয়োজন। একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সুন্দরভাবে প্র্যাকটিক্যাল শিখে বিদায় নেবেন। কেউ যদি মনে করেন স্যার 2 দিনের জন্য আসছি, আমি আরও 2 দিন থাকবো, সবার সাথে প্র্যাকটিক্যালগুলো শিখলাম, সবাই চলে গেলে ফ্রি টাইমে একটু আপনি আরেকটু সময় দেবেন, আরেকটু প্র্যাকটিস করব, কোনো সমস্যা নাই। রিজিকের জন্য যদি আমার দেশের ভাই বোনরা বিদেশে যেয়ে যুগ যুগ থাকতে পারে, আপনি 2 দিনের জায়গায় 4 দিন থাকলে কি ক্ষতি হবে? কিন্তু বাবা, তার মানে এই না যে সিটিজেনে ভর্তি হতে হবে। আপনি যেখানে খুশি ভর্তি হন, তবে সেখানে 2 দিন ক্লাস করে দেখবেন ওই টিচার আপনার যোগ্য কিনা, আপনি ভালো শিখছেন কিনা। কারণ কোনো সার্টিফিকেট আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না। আপনি যদি প্রাইমারি হেলথ কেয়ার প্রফেশনে পল্লী চিকিৎসক হিসেবে জীবনে সফলতা চান, একটা মেডিসিন বিজনেস করে নিজ এলাকায় থেকে সমৃদ্ধি অর্জন করতে চান, আপনার কোয়ালিটি এডুকেশনের বিকল্প নাই। আপনাকে মানুষের রোগ চিকিৎসাগুলো সুন্দরভাবে ফার্স্ট এইডগুলো শিখতে হবে। এবং সমাজের 99% মানুষ অসুস্থ হলে ওষুধ খেয়ে সুস্থ হয়, এটা আগে শিখবেন। আর কোর্সের শেষে 2 দিন দিয়ে উত্তরবঙ্গটা দেখে গেলেন, মহাস্থানগড় দেখে গেলেন, হাতে কলমে একটু প্র্যাকটিক্যালগুলো শিখে আমরা অভিভাবকের মতো পাশে থেকে বোর্ডের রিটেন ভাইবা কমপ্লিট করে চলে গেলেন। নিজের স্বপ্নটাও পূরণ হলো, একটু আউটিং হলো, সব কিছু মিলিয়ে নিজের জীবনে একটা নতুন দিক উন্মোচন হলো যে আমি আউট অফ দ্য বক্স কিছু করব ইনশাআল্লাহ। যারা মেডিসিন বিজনেস করবেন না, দেশের বাইরে যাবেন, এই ক্লাসগুলো ডেফিনেটলি দেশের বাইরে গেলে হাজারো কেয়ার গিভারের মাঝে আপনাকে স্পেশাল করে তুলবে। কেউ যদি মনে করেন বিদেশেও যাব না, পল্লী চিকিৎসাও দেবো না, তাহলেও আপনার জন্য এটা দরকার। হয়তো আপনি ব্যবসা বাণিজ্যে সফল, কিন্তু বাবা টাকা তো আপনার প্রিয় মানুষকে সেভ করতে পারছে না, আপনাকে ফার্স্ট এইড জানতে হবে। সো দ্যাট এটা আপনাকে শিখতেই হবে। অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি পরিবারকে সিকিউর করার জন্য দিনরাত এক করে সংগ্রাম করি, তাহলে পরিবারকে সিকিউর করার জন্য 2 দিন ক্লাস করে ফার্স্ট এইডটা শিখতে হবে, যেন কেউ আমাকে বোকা বানাতে না পারে, মানে আপনাদের বোকা বানাতে না পারে। ধন্যবাদ সবাইকে। কথার মধ্যে ভুল হলে ক্ষমা করে দিয়েন।